মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট, ভিসা, এনআইডি, জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখানে অবস্থান করছেন প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল মাই পাসপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে আপনার থাম্বনেলে যে বিষয়টা দেখতে পেয়েছেন সেটি হচ্ছে রেমিট্যান্স। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে যখন প্রাক্তন সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছিল তখন প্রবাসীগণ রেমিট্যান্স শাটডাউনের ডাক দিয়েছিলেন এবং সেই ডাকে সারা বিশ্ব থেকে অনেকেই সাড়া দিয়েছিলেন। এবং আহ, সেই রেমিট্যান্স শাটডাউনের প্রভাব কতটুকু ছিল এবং এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন সেই প্রভাব কতটুকু কাটিয়ে উঠেছেন এবং এই সহ আরও সার্বিক বিষয় নিয়ে আজকে রেমিট্যান্স বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার সঙ্গে যুক্ত হয়েছেন অগ্রণী এক্সচেঞ্জ হাউজের সম্মানিত সিইও, ওনারা নিজের পরিচয় দিবেন পরে। আর এবং একই সাথে রয়েছেন প্রাইম এক্সচেঞ্জ হাউজের সিইও জনাব সামি, ওনারা নিজের পরিচয় দিবেন। তো আপনাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আহ, প্রথমে আমি ধন্যবাদ। আসবো প্রথমে আমি আসবো আমাদের জনাব বাইজিদ ভাইয়ের কাছে, যিনি অগ্রণী এক্সচেঞ্জ হাউজের সিইও। আপনার কাছে প্রশ্ন যে কিছুদিন পূর্বে রেমিট্যান্স শাটডাউনের আসলে যে ডাক দিয়েছিল প্রবাসীরা, সেটার আসলে বাংলাদেশের অর্থনীতিতে কেমন প্রভাব পড়েছিল? আহ, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো প্রথমে বলি যে আমাদের যে প্রবাসী আয় প্রবাসী আয় এটা বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরি, আমার একটা ফোন এসেছিল। তো আহ, যে প্রবাসী আয় দিয়ে আমাদের আমদানি ব্যয় মেটানো হয়, বিভিন্ন প্রকল্প পরিচালনা বা ঋণ পরিশোধ, যেগুলো বৈদেশিক ঋণ সরকার করে থাকেন, সেই ঋণগুলো পরিশোধে এই প্রবাসী আয়গুলো ব্যাপক ভূমিকা রাখে। তো দেশব্যাপী যে আন্দোলন ছিল সেই আন্দোলনে প্রেক্ষিতে যে রেমিটেন্স শাটডাউনের একটা ঘোষণা এসেছিল, তো সেই সময় আসলে ব্যাপকভাবে এটা বাংলাদেশের অর্থনীতিকে প্রভাব ফেলেছিল। আমাদের সার্ভারও এখানে প্রায় এক সপ্তাহের মতো বন্ধ ছিল। তো যার কারণে কোনো রকম রেমিটেন্স আমরা প্রেরণ করতে পেরেছিলাম না ওই সময়। তারপরেও লোকজন এখন সবাই অনেক সচেতন। তারা বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যম বা আহ, স্বাভাবিকভাবে এখন তথ্য প্রযুক্তি অনেক উন্নত হওয়ার কারণে সবাই সবকিছুই মুহূর্তের মধ্যেই জেনে যায়। তো তাদের মধ্যে জনসচেতনতা এবং একটা নেতিবাচক নেতিবাচক একটা প্রভাব পড়েছিল। এতে করে রেমিটেন্স প্রায় শূন্যের কোঠায় নেমে গিয়েছিল। 15 দিন আমাদের এখানে আলটিমেটলি প্রায় 10%-এর মতো রেমিটেন্স হয়েছে, ইউজুয়াল যেরকম হয়। তো এটা স্বাভাবিকভাবে পরবর্তীতে আহ, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর এখন আবার লোকজন খুব স্বতঃস্ফূর্ততার সাথে রেমিটেন্স, বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছে। বরং আগে যারা অনেকে অবৈধ পথে রেমিটেন্স পাঠাতো, এখন তারা খুব স্বতঃস্ফূর্ত ভাবে এসে বলতেছে যে এখন আচ্ছা, এই আমাদের বর্তমান বৈধ বর্তমান পথে রেমিটেন্স পাঠাতে হবে, এবং তারা খুব উৎসাহ নিয়ে এখন প্রপার চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছে। বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা করব। আমাদের সম্মানিত সিইও আছেন প্রাইম এক্সচেঞ্জ হাউসের, জনাব সামি ভাই। আপনার আসলে বর্তমানে বাংলাদেশের রেমিটেন্স, কারণ একটা স্লোগান প্রায় শুনছি যে যেহেতু এখন তাদের সবার উদ্দেশ্য পূর্ণ হয়েছে, এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন, এখন দেশ বাঁচাও, রেমিটেন্স পাঠাও, দেশ বাঁচাও। তো এই প্রবাহটা আসলে কেমন যাচ্ছে এখন? পরবর্তীতে আবারও আসবো সিইও অগ্রণী এক্সচেঞ্জ হাউসের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই ছাত্র জনতাকে, যাদের কারণে 18 কোটি বাংলার মানুষ নতুন স্বাধীন বাংলাদেশ ফিরে পেয়েছে। গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে নিহত ছাত্র জনতার অভ্যুত্থানের প্রতি। তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি। রেমিটেন্স বাংলাদেশের ইকোনমির চালিকা শক্তি। প্রবাসী রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের সকল সকল ইম্পোর্ট পেমেন্ট গুলো ব্যালেন্স অফ পেমেন্ট করা হয়, পেমেন্ট নিশ্চিত করা হয়। গত মাসে রেমিটেন্স শাটডাউনের কারণে, যেটা বাংলাদেশ ইকোনমিতে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছিল, ইন্টারনেট শাটডাউনের কারণে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের সংগ্রামে ছিলেন, যেটা খুবই
তারা খুবই অ্যালার্টলি এটা করেছেন, এবং এই কারণে আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি। নতুন রেমিটে এই 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 মুহূর্তে রেমিটেন্সের প্রবাহ, যেটা আমাদের বাইজিৎ ভাই বললেন, কে কে প্রবাসীরা খুব স্বতঃস্ফূর্তভাবে রেমিটেন্স দিচ্ছেন, কারণ দেশ নতুনভাবে গড়ার জন্য প্রবাসী রেমিটেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সিঙ্গাপুর থেকে জুলাই মাসে এবং আগস্ট মাসে যে রেমিটেন্স গুলো যাচ্ছে, সেই তথ্য যদি আমি বলি আপনাকে, ফিসকাল ইয়ার 2022-2023-তে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে গিয়েছে 423 মিলিয়ন, যেটা 2023-2024-এ গিয়েছে 632 মিলিয়ন। 49% গ্রোথ ইন রেমিটেন্স হয়েছিল। এই সিঙ্গাপুরের প্রবাসী ভাইরা কষ্টার্জিত তাদের অর্থ বাংলাদেশের চালিকা শক্তির ইকোনমিতে কন্ট্রিবিউট করেছিলেন। এবং আগস্ট মাসে রেমিটেন্স অনেক বাড়তি। আমরা সাধারণত ওভার দা মান যেটা কালেকশন করি সেটার থেকে অলমোস্ট ডাবলের পর্যায়ে আমরা রেমিটেন্স সোর্স করছি। অতএব প্রবাসীরা এখন স্বতঃস্ফূর্তভাবে রেমিটেন্স পাঠাচ্ছেন, এবং তারা বিশ্বাস করেন, এবং আমরা আমরা এটা উপলব্ধি করছি যে দেশ নির্মাণে তারা একটা বিশাল অংশীদার হিসাবে দায়িত্ব পালন করছেন। জনাব সামি সাহেব, ওই যে কিছুক্ষণ আগে আমাদের অগ্রণী এক্সচেঞ্জের সিও বললেন যে আহ, এই বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে এখন রেমিটেন্স প্রভাব বেড়েছে। আগে যারা ইনফর্মাল চ্যানেলে পাঠাতো, এখন তারা ফর্মাল চ্যানেলে পাঠাচ্ছে। তো এখন আগে আসলে যখন এই জাস্ট আন্দোলনের পূর্বে হয়তোবা অনেকে ফর্মাল চ্যানেলে পাঠাতো এবং ইনফর্মাল চ্যানেলে পাঠাতো, সেখানে একটা আপনার একটা নিশ্চয়ই অ্যামাউন্ট আসতো, আর আপনাদের অ্যামাউন্ট একটা অ্যাকুমুলেটিভ রেট বা আপনাদের অ্যামাউন্ট কতটুকু পাঠাচ্ছেন সেটা একটা রেট হতো। বাট এখন কেমন হতে পারে অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন? মানে যেহেতু রেমিটেন্স প্রভাব যেহেতু যেহেতু বলছেন, যেহেতু আমাদের এব্রন এক্সচেঞ্জ বললেন যে ইনফর্মাল চ্যানেলটা বাদ দিয়ে অনেকে এখন ফর্মাল চ্যানেলে আসছে, সেই প্রসঙ্গে আসলে বলছি যে কতটুকু যোগ হয়েছে এই ইনফর্মাল চ্যানেলটাকে বাদ দিয়ে ফর্মাল চ্যানেল সহ। আপনি ধরতে পারেন যে ফর্মাল চ্যানেলে যা রেমিটেন্স যেত আগে, তার থেকে 80% গ্রোথ হয়েছে এখন। 80% গ্রোথ হয়েছে, এবং সেটা এখন এখন সচেতন প্রবাসীরা অনেক সচেতন। তারা জানে যে দেশের এই সংগ্রাম যাতে আমরা সকল জনগণ যাতে পায়, এই কারণেই তারা এখন ফর্মাল রেমিটেন্সে পাঠাচ্ছে, এবং দেশকে গড়ার জন্য এই ফর্মাল রেমিটেন্সের কোনো বিকল্প নাই এই মুহূর্তে, কোনো বিকল্প নেই। এবং তারা তাদের কষ্টার্জিত আয় ব্যাংকে এসে বৈধ পথে পাঠাচ্ছেন, এবং দেশ গড়ার অংশীদার হিসাবে নিজেদেরকে কে কে প্রমাণ করছেন। ওকে, আমাদের অগ্রণী এক্সচেঞ্জ হাউসের কাছে প্রশ্ন করব যে আসলে এই আপনি যে ইনফর্মাল চ্যানেলের কথা বলছিলেন, সেগুলো আসলে কি কি, মানে কোন কোন ওয়েতে আসলে মানুষ আপনার টাকা পাঠায় এখানে ইনফর্মাল চ্যানেলগুলো? অ্যাকচুয়ালি ফর্মাল চ্যানেল বলতে ব্যাংকিং যে চ্যানেলগুলো, এগুলো আমরা বুঝি। তাছাড়াও এখানে আহ, বিকাশের মাধ্যমে ইদানিং টাকা পাঠানোর খুব টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে। যে বন্যা দুর্গতদের জন্য বিভিন্ন ত্রাণ সহায়তা মানুষ পাঠাচ্ছেন খুব ইনস্ট্যান্টলি পাঠানোর জন্য। তো আমরা বৈধ চ্যানেলে, মানে বিকাশের আবার বৈধ চ্যানেল এবং অবৈধ চ্যানেল দুটাই আছে সিঙ্গাপুরে। তো আমাদের মাধ্যমে যে টাকাগুলো বিকাশে পাঠানো হয় সেটা হচ্ছে আমরা বৈধ বিকাশ চ্যানেল ইউজ করি। কিন্তু ওই নিচেই দেখবেন যে অনেক পানের দোকান বা যে কোনো গ্রোসারি শপে এখানে বিকাশ করা হয়, এরকম অনেক এইখানে বিকাশ ভেন্ডর আছেন। তো তারা যে চ্যানেলটা ইউজ করে সেটা হচ্ছে অবৈধ চ্যানেল। তাছাড়াও বেশ কিছু এখানে হুন্ডি প্রভাব আমরা আগে দেখতাম। তো উম, এখন সেটা প্রায় সীমিত এবং এবং মানে নাই বললেই চলে আমার কাছে যেটা মনে হয়েছে। অনেকেই আর কিছু আছেন ডরমিটরি থেকে হয়তো বা কালেক্ট করেন। তো সেই পরিমাণটাও এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। আর এখন সবচেয়ে বড় যে আসার কথা, আমাদের আমাদের রেটটাও বেশ ভালো এখন। সিঙ্গাপুর আহ, উম, আহ, যে ডলারের সাথে আহ, বাংলাদেশি কারেন্সির এক্সচেঞ্জ রেটটাও অনেক ভালো। তো যার কারণেই অনেকে উদ্বুদ্ধ হচ্ছেন এই প্রপার চ্যানেলে টাকা পাঠানোর জন্য। ফাইন। সামি ভাইয়ের কাছে প্রশ্ন যে যে আমাদের ইনফর্মাল চ্যানেলে টাকা পাঠাচ্ছে, এটাতে আপনার আসলে মানুষ যদি অবৈধভাবে টাকা পাঠায় তার জন্য কি কি থ্রেট রয়েছে, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে বাংলাদেশে আসলে আইনের শাসন যদি প্রতিষ্ঠা হয়, তাহলে কি এই অবৈধ বা হুন্ডি চ্যানেলে টাকা যাওয়ার সম্ভাবনা কতটুকু কমবে? এই দুটো আপনার উত্তর দেবেন কাইন্ডলি।
ধন্যবাদ। প্রবাসী শ্রমে বহে বিজয়ের বার্তা, বাংলার ঘরে ঘরে আসে আর্থিক স্বাধীনতা। বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণ করাটাই বিষয়। এখন কেউ যদি অবৈধ চ্যানেল অবলম্বন করে, তাহলে এইটার সোশ্যাল ইম্প্যাক্ট খুবই ভয়াবহ। এই অবৈধ রেমিটেন্স গুলো, এই অবৈধ চ্যানেলে টাকা পাঠানোগুলো স্মাগলিং, চোরাচালান, নারী পাচার, মাদক, ড্রাগ, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস এইসবে ব্যবহৃত হয়। এবং কোনো প্রবাসী বা কোনো ব্যক্তি, সচেতন ব্যক্তি এটা চাবে না যে তাদের কষ্টার্জিত আয় এই অবৈধ চ্যানেলের মাধ্যমে যাবে এবং সামাজিক এই বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এখন জনগণ, এখন প্রবাসীরা অনেক সচেতন, কারণ তারা এখন অনেক ইনফরমেশন পাচ্ছেন, শুধু তথ্য পাচ্ছেন এবং তারা তথ্য যাচাই করছেন। তারা বুঝেন কোনটা তাদের জন্য, শুধু তাদের জন্য না, তাদের প্রতিবেশী, তাদের পাশে সমাজের জন্য কোনটা ভালো, এবং সেটা তারা বেছে নিচ্ছেন। আমরা যে রিসেন্টলি দেখেছি, এই যে বন্যা হলো বাংলাদেশে, চলছে এখন, কত প্রবাসীরা, হাজার হাজার প্রবাসীরা, লক্ষ লক্ষ প্রবাসীরা তাদের কষ্টার্জিত আয় এই ত্রাণ তহবিলে দিচ্ছেন। কেন? এটা সামাজিক দায়বদ্ধতা থেকে তারা দিচ্ছেন। তারা জানেন যে তারা যদি কন্ট্রিবিউট করেন, দেশ এগিয়ে যাবে। এটার সুফল তারাও পাবেন, সকলে পাবেন। এবং আপনার সেকেন্ড প্রশ্নটা ছিল, সরি। সেকেন্ড প্রশ্নটা ছিল যে আসলে এই অবৈধভাবে যে টাকা পাঠাচ্ছে, মানুষ টাকা পাঠায়, এটার কনসিকুয়েন্স কি হতে পারে? যেমন হতে পারে এরকম, জাস্ট আমি আপনার সাথে শেয়ার করি যে ধরুন যে আমি একজন ব্যক্তি অবৈধভাবে টাকা পাঠাচ্ছে, সেটা বিকাশের মাধ্যমে হোক বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে হোক। তো বাংলাদেশে ফিনান্সিয়াল গোয়েন্দা ইউনিট রয়েছে, আপনারা জানেন, যে তারা কিন্তু সবসময় ওয়াচ করে, সবসময় অ্যালার্ট থাকে যে কে কীভাবে কোত্থেকে কীভাবে টাকা আসছে। তো ধরুন যে একজন ব্যক্তি বিকাশে টাকা পাঠাচ্ছে, যদি কোনো ফিনান্সিয়াল গোয়েন্দা সংস্থা জানতে পারে যে অমুক ব্যক্তি অমুক মোবাইলে টাকা পাঠাচ্ছে, তো এখন তার মোবাইলটা, বাংলাদেশে তার মোবাইলটা এবং সে ব্যক্তিরা সিজ হতে পারে। তার বিরুদ্ধে যদি জানতে পারে যে টাকা পাঠাচ্ছে, তাহলে হি মে বি আন্ডার দ্য স্ক্যানার অফ ইন্টেলিজেন্স ইউনিট, এবং তার বিরুদ্ধে মামলা হতে পারে। দুই নম্বর হচ্ছে সিকিউরিটি, আপনি যেটা বলেছেন অলরেডি, যে সিকিউরিটি, যে আপনি বৈধভাবে টাকা পাঠাচ্ছেন, আপনার টাকাটা সিকিউর। সেটা যদি 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিন দুদিন পরে পান, তাও সমস্যা নেই, কিন্তু আপনার টাকাটা সিকিউর। কিন্তু যখন অবৈধভাবে টাকা পাঠাচ্ছেন, ইট ডাজ নট হ্যাভ এনি গ্যারান্টি। আমি যদি আপনাদের সাথে জি, অবশ্যই। আপনারা এই বিষয়ে অভিজ্ঞ, আমার এই মতামত জানি না আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে কিনা। আচ্ছা, এখন আসি যে যেহেতু রেমিট্যান্স রেমিট্যান্স প্রেরণের জন্য আমাদের প্রবাসীগণ খুবই মানে এখন খুবই উৎফুল্ল। তারা তাদের আসলে আমরা দেখছি যে একটা দেশ স্বাধীন হয়েছে, তারা রেমিট্যান্স পাঠাতে চায়, বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরো সচল করতে চায়। তো এক্ষেত্রে আপনাদের দুজনের কাছে প্রশ্ন, আপনারা নিজের প্রতিষ্ঠান এই মানুষকে রেমিট্যান্স প্রবাহ স্রোতে আনার জন্য আসলে কোনো উদ্যোগ আছে কিনা আপনাদের, বা নিয়েছেন কিনা, একটু জানতে চাই আপনাদের কাছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার ওই গত প্রশ্নের সাথে আরেকটা ছিল যে আইনের প্রয়োগটা, কনসিকুয়েন্সেসটা কি হবে। সিঙ্গাপুর ইজ এ রেগুলেটেড কান্ট্রি। এখানে মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুর এবং কমার্শিয়াল অ্যাফেয়ার্স অফ ডিপার্টমেন্ট অফ সিঙ্গাপুর প্রত্যেকটা জিনিস ওয়াচ করে। কোনো ব্যক্তি যদি অবৈধ পন্থায় রেমিটেন্স পাঠান, তাহলে সে নজরদারির মধ্যে পড়ে যাবেন, পারভিউর মধ্যে পড়ে যাবেন। এবং এটার কনসিকুয়েন্সেস শুধু সিঙ্গাপুরেই না, বাংলাদেশেও আছে। বাংলাদেশেও ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স, বিএফআই, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ওয়াচডগ হিসাবে এগুলো মনিটর করছে। সো এইটার মানি লন্ডারিং এর অ্যাক্টের অনুযায়ী এটা দণ্ডনীয় অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ। প্রবাসীরা এখন অনেক সচেতন। তারা বিগত দিনের চেয়ে বর্তমান যুগে তারা রেমিটেন্সের প্রতি আকর্ষণ হচ্ছে, এবং এবং বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য তারা এখন অনেক উৎফুল্ল। এবং প্রাইম এক্সচেঞ্জের পক্ষ থেকে আমরা আমাদের এই যে গত গত মাসে যে সার্ভার বন্ধ ছিল, রেমিটেন্স আমরা করতে পারিনি, শূন্য কোটায় চলে গিয়েছিল, ফ্যাক্ট। এটার জন্য আমরা আমাদের অপারেশন সেগমেন্টটাকে, বিজনেস ভার্টিক্যালকে পুরো রিভ্যাম্প করেছি, সার্ভিস এনশিওর করছি, যত দ্রুত সম্ভব নিমিষেই রেমিটেন্স বেনিফিশিয়ারি কাছে যায় সেটা এনশিওর করছি, মিনিমাম টার্ন অ্যারাউন্ড টাইমে, রিয়েল টাইমে যাতে যায়। এখন মার্কেটে সিঙ্গাপুর থেকে বাংলাদেশের যে রেটটা আছে, রেটটা খুবই ভালো, সর্বোচ্চ রেট আমরা ব্যাংকগুলো দিচ্ছি।
3টা ব্যাংক আমরা বাংলাদেশি যারা সিঙ্গাপুরে অপারেট করছি, বেস্ট রেট দিচ্ছি। আমরা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি, যেই সব আপনাদের সবার প্রোডাক্ট রেট গুলো কি একই? সব ব্যাংকের রেট কি একই হয়? প্রায় কাছাকাছি সমান থাকে, আচ্ছা, মানে কম্পিটিটিভ রেট থাকে আমাদের সকলেরই। আচ্ছা। আমরা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি মার্কেটে, অফশোর ধরুন আমি ব্যাংকিং বিদ্যুৎ ইউনিট। প্রসঙ্গে আসি। ধরুন যে একটা এক্সচেঞ্জ হাউস দিচ্ছে আজকের রেট, ধরলাম আমাদের 91.80, কথার কথা বলছি। আপনি একটা দিচ্ছেন 91.80, আরেকজন দিচ্ছেন 91.70, আরেকজন দিচ্ছেন 91.60। তো এই গ্যাপ যদি হয় তাহলে নিঃসন্দেহে এটার ইম্প্যাক্ট আছে কিনা, এরকম কোনো? এইটার অবশ্যই আপনি যে ইম্প্যাক্ট আছে, বললেন এই যে গ্যাপ। প্রায় কম বেশি প্রায় সেম, প্রায় হ্যাঁ, বলতে নিশ্চয়ই একটা গ্যাপ থাকে। সে হ্যাঁ, এটার ইম্প্যাক্ট অবশ্যই আছে। এটা আমি আপনার পরের প্রশ্নতে উত্তর দিচ্ছি, এটা কেন হয়েছে। আগে কিন্তু এই এই ইম্প্যাক্টটা, এই ভেরিয়েন্সটা ছিল না। আচ্ছা, সেটা উত্তর যদি আমি দিতে চাই, তাহলে গত 10 12 বা 15 বছরে আমি যদি দুই ভাগে এই সময়টাকে ভাগ করি, একটা হচ্ছে 10 থেকে 12 বছর, আর একটা হচ্ছে রিসেন্ট 2 থেকে 3 বছর। 10 থেকে 12 বছর আহ, বাংলাদেশে বাংলাদেশি কারেন্সিকে ম্যানুপুলেট করে একটা স্ট্রং কারেন্সি হিসাবে রাখা হয়েছে, যেটাকে ওভার দ্য ইয়ার্স ইনফ্লেশন করা হয়নি, ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করা হয়নি, ডিভ্যালুয়েশন করা হয়নি। আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা মনে করি কারেন্সি ডিভ্যালু করলে ইকোনমিক ডিভ্যালুয়েশন হয়, উইচ ইজ রং। কারেন্সি ডিভ্যালুয়েশন অফ কারেন্সি ইজ নট ডিভ্যালুয়েশন অফ ইকোনমি। বিভিন্ন উন্নত দেশগুলোতে সময়ে সময়ে তারা তাদের কারেন্সি ডিভ্যালু করেছে, এবং এটা যথাযথ বেনিফিটও আছে ইকোনমিতে। ইনফ্লেশন আমাদের ইয়ার অন ইয়ার ওভার 10% ছিল, যেটা আমরা আমাদের কারেন্সিতে অ্যাডজাস্টমেন্ট করিনি। সেকেন্ড আসি, গত 2 3 বছরে কারেন্সি ডিভ্যালুয়েশন করার পর একটা ডিক্টেটরশিপ বা মার্কেটকে ডিক্টেট করা হয়েছে একটা ফিক্সড প্রাইসিং এ। তখন আমি যদি আজকের থেকে 1 বছর আগের কথা বলি, এমনও পরিস্থিতি হয়েছিল, কোনো ব্যাংক দিচ্ছে, কোনো এক্সচেঞ্জ হাউস দিচ্ছে 92, কোনো এক্সচেঞ্জ হাউস দিচ্ছে 82। এই ভেরিয়েন্সটা তৈরি হয়েছিল তখনকার এই ডিক্টেটরশিপ ফিনান্সিয়াল মার্কেটে ইম্পোজ, প্রেসক্রিপটিভ ইম্পোজমেন্টের কারণে। তখন যদি এই ইম্পোজটা না হতো ফিনান্সিয়াল মার্কেটে, তাহলে এই ভেরিয়েন্সটা থাকতো না। তখন প্রবাসী আরো উৎফুল্লভাবে আরো বেটার ভালো মতো রেমিটেন্স পাঠাতে পারতেন। তখন আমরা যারা আহ তখনকার প্রেসক্রিপশন অনুযায়ী কমপ্লায়েন্ট ওয়েতে আমরা রেট দিয়েছি, এবং যারা নন কমপ্লায়েন্ট ওয়েতে অতিরিক্ত রেট দিয়েছেন, তারা বিভিন্ন সময় পেনালাইজড হয়েছেন। তো বিং এ কমপ্লায়েন্ট ব্যাংক, আমরা বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন মধ্যে অপারেট করতে হয়, এবং তাদের প্রেসক্রিপশন অনুযায়ী অপারেট করতে হয়। তো আমরা সেই সেই পর্যায়ে গিয়ে আমরা আমরা রেটগুলো দিয়েছি। এখন আস্তে আস্তে করে সেই সেই রেজিম থেকে আমরা বের হয়ে এসেছি। বাংলাদেশ ব্যাংকেরও নতুন গভর্নর স্যার, ডক্টর আহসান মনসুর স্যার, তিনি একজন এক্সপেরিয়েন্স। তিনি এখন যেইভাবে বাংলাদেশ ব্যাংকে রিভ্যাম্প করছেন, আমরা আশা করি আমরা সবাই ভেরি রিসেন্টলি, ইফ নট ইন 3 মান্থস, মেবি ইন 2 3, নট মোর দেন 3 মান্থস, উইদিন দিস কোয়ার্টার, আমরা সবাই একটা প্ল্যাটফর্মের মধ্যে চলে আসব। এবং আপনি যে ভেরিয়েন্সের কথাটা বলছেন, এই ভেরিয়েশনটা অনেকটুকু কমে আসবে। এখন আসি যে সার্ভিসের কথাটা বলছিলাম, আমরা আমরা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি, অফশোর ব্যাংকিং অ্যাকাউন্ট নিয়ে এসেছি, প্রবাসী বান্ধব প্রোডাক্ট গুলো নিয়ে এসেছি। এবং আমরা সিঙ্গাপুরে প্রবাসীদের জন্য ফ্রি অফ কস্ট, কোনো অপারেশনাল এক্সপেন্স, কোনো অতিরিক্ত খরচ ছাড়া আমরা তাদের অ্যাকাউন্ট করে দিচ্ছি, বন্ড করে দিচ্ছি, ডিপিএস করে দিচ্ছি, টার্ম ডিপোজিট করে দিচ্ছি। অ্যাকাউন্টের সাথে সাথে তারা ডেবিট কার্ড পাচ্ছে, আধুনিক ব্যাংকিং ফ্যাসিলিটিস পাচ্ছে, এসএমএস ব্যাংকিং ফ্যাসিলিটিস পাচ্ছে, ফ্রি অফ কস্ট ইন্টারনেট পাচ্ছে। আপনি একটা আধুনিক দেশে যা যা ব্যাংকিং ফ্যাসিলিটিস আছে, আপনি সেসব ফ্যাসিলিটিস গুলো কোনো কস্ট ছাড়া, কোনো অতিরিক্ত চার্জ ছাড়া আপনি প্রাইম এক্সচেঞ্জ থেকে পাবেন। এবং এটা উন্মুক্ত সবার জন্য এটা। এবং আমাদের যে অ্যাপ আছে ডিজিটাল প্রাইম রেমিট, রেমিট প্রাইম, সেই অ্যাপটা প্রবাসীরা বেশ সাড়া দিয়েছে। এটা আমরা কোভিড এর সময় লঞ্চ করেছিলাম। আমরা কোভিড এর সময় সিঙ্গাপুরে 40টা ডরমেটরিতে ভিজিট করেছি। কোভিড এর সময় প্রবাসীদের পাশে ছিলাম, যাতে তাদের কষ্টার্জিত আয় বাংলাদেশে পাঠানো যায়। এখানে 1.5 লক্ষ শ্রমিকের 6 লক্ষ পরিবারের সদস্যরা বাংলাদেশে থাকে, তারা যাতে সুন্দর মতো জীবনযাপন করতে পারে। সেই লক্ষ্যে যখন পুরো বাংলাদেশ লকডাউন ছিল, সিঙ্গাপুর সার্কিট ব্রেকারের মধ্যে ছিল, আমরা ব্যাংকাররা প্রবাসীদের দোরগোড়ায় গিয়েছি, ডরমেটরিতে গিয়েছি, তাদের কষ্টার্জিত আয় যাতে বৈধ পথে তারা প্রেরণ করতে পারে সেটা নিশ্চিত করেছি। প্রবাসীরা আমাদেরকে সাপোর্ট করেছে, আমরাও তাদেরকে সেবা দেওয়ার জন্য আছি। আমরা হচ্ছে শ্রমিকদের শ্রমিক, আমরা তাদেরকে সেবা দিব, এটাই আমাদের
ধর্ম, এটি আমাদের কর্ম, আমরা সেটাতে বিশ্বাস করি। অগ্রণী এক্সচেঞ্জের কোনো উদ্যোগ আছে কিনা, বা আপনাদের কোনো? হ্যাঁ, অবশ্যই। আপনি জানেন, সিঙ্গাপুরে আমরাই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশে আউটলেটের মাধ্যমে আমাদের ডেলিভারি চ্যানেলটা অনেক বিস্তৃত। আমরা 970টা শাখার মাধ্যমে বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করি, এবং এখান থেকে আহ, গ্রাহকরা যে টাকা পাঠান আমাদের চ্যানেলে, তা রিয়েল টাইম রিয়েল টাইম ডেলিভারি হয় ওই 970টা শাখায়। তাছাড়া অন্যান্য ব্যাংকিং চ্যানেলেও আমরা আমাদের যে এগ্রিমেন্ট আছে তাতে করে বিএফটিএন, আরটিজিএস সব ধরনের সেবাই আমাদের এখানে চালু রয়েছে। তো আমরা বৈধ চ্যানেলে টাকা পাঠানোর জন্য সবসময় গ্রাহকদের উদ্বুদ্ধ করি। বিভিন্ন ডরমেটরি ভিজিট বা বিভিন্ন প্রোগ্রামে, আমরা স্পন্সরশিপের মাধ্যমে আমার বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রামের সাথে আমরা সম্পৃক্ত আছি শুরু থেকেই। তো বর্তমানে সরকারের একটা প্রবাস পেনশন স্কিম চালু আছে, যেটা আমরা শুরু থেকেই কাজ করছি। তো উম, লোকজন এই স্কিমেও অনেকে সম্পৃক্ত হচ্ছেন। তো এখন প্রবাসী ভাইদের সাথে কথা বলে আমার যে বিষয়গুলো মনে হয়, যে তারা এই স্কিমগুলো চান যে তারা দেশে ফিরেই যেন এইটার একটা বেনিফিট তারা পান। প্রবাস পেনশন স্কিমে এখন 60 বছরের পূর্ণ হওয়ার পরে তারপর তারা পেনশন সুবিধাটা পাবেন। তো প্রবাসীরা যেহেতু অনেক অল্প বয়স থেকেই তারা টাকাটা জমা করেন, এবং হয়তোবা 40 বা 50 বছর পরে তারা দেশে ফেরত যান, যে তারা দেশে একটা ব্যবসা বাণিজ্য বা কিছু একটা করতে চান। তো আমার কাছে যে অনেকেই এই প্রস্তাবটা রেখেছেন যে আমরা 50 বছরের পর কোনোভাবে আমরা এটার কোনো বেনিফিট পাই কিনা। তো আপনি যেহেতু আহ, আহ, মানে সরকারের পক্ষ থেকে আপনার বিভিন্ন পলিসি মেকারদের সাথে অনেক সময় ইয়ে হয়, তো আমি এই প্রবাসীদের এই উম, মানে আকাঙ্ক্ষাটা আপনার মাধ্যমে আমি উপস্থাপন করলাম। তো এছাড়াও আমরা ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড, বিভিন্ন রকম সরকারি যে ইউএস ডলার বন্ড, সেই বন্ডগুলো এখানে ইস্যু করে থাকি। আর রেমিটেন্স ফ্যাসিলিটি আমাদের এটা সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত সব ব্যাংকগুলোই, আমাদের বাংলাদেশের যে ব্যাংক, আমরা একই টাইম টেবিল মেনটেন করি। তো আমাদের মধ্যে মোটামুটি উম, আম, সেবার মানসিকতা বা একটা গ্রাহক সেবার কোনো রকমই ঘাটতি নাই। আমরা সর্বদা প্রস্তুত আছি প্রবাসী ভাইদের সার্বিক রেমিটেন্স বিষয়ে সহযোগিতা প্রদানের জন্য। আহ, কোনো বর্তমান অনেক প্রতিষ্ঠান সংস্কারের প্রস্তাব করছে, তো বিশেষ করে সিঙ্গাপুর থেকে আপনারা কোনো সংস্কার প্রস্তাব দিবেন কিনা, বা সংস্কারের কোনো চিন্তা আছে কিনা? ধন্যবাদ। এটা প্রবাসীদের পক্ষ থেকে আমি কয়েকটা পয়েন্ট, যেটা না বললেই নয়। আমি মনে করি প্রবাসীদের যে রেমিটেন্স প্রেরণ করে এটা সম্পূর্ণ ডিরেক্টলি বাংলাদেশের রিজার্ভে যোগ হয়, এবং এটার এগেনস্টে কোনো কমিটমেন্ট নেই। যেমন আরএমজি সেক্টরে যখন গার্মেন্টস এক্সপোর্ট হয়, সেটার এগেনস্ট আমাকে র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে হয়, সেটা একটা পেমেন্ট কমিটমেন্ট থাকে। 80% র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হয়, 20% ভ্যালু এডিশন হয়। এখন এফিসিয়েন্সি বাড়ার কারণে হয়তো 60% ইম্পোর্ট করতে হয়, 40% ভ্যালু এডিশন হয়। প্রবাসীদের রেমিটেন্সের ক্ষেত্রে 100% এটা ভ্যালু এডিশন। এইখানে রেমিটেন্স ইনসেনটিভ 2.5%-এর জায়গায় 5% মিনিমাম করা উচিত, বেয়ার মিনিমাম। এতে রেমিটেন্স দ্বিগুণ বেড়ে যাবে। ফ্লো অফ রেমিটেন্স টু বাংলাদেশ গ্লোবালি দ্বিগুণ বেড়ে যাবে। সেকেন্ড, আমি বলতে চাই রেমিটেন্স রিলেটেড পলিসি, কোনো ধরনের পলিসি ফ্রেমওয়ার্ক যখন আমাদের রেগুলেটর বাংলাদেশ ব্যাংক বা গভর্নমেন্ট পর্যায়ে হয়, সেখানে এক্সচেঞ্জ হাউসের রিপ্রেজেন্টেটিভ থাকা দরকার। তাহলে এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন হবে, অপারেশনাল আদৌ এফিসিয়েন্সি আদৌ বাড়বে। এই এক্সচেঞ্জ হাউস রিপ্রেজেন্টেশন বা রিপ্রেজেন্টেটিভস আছে কিনা আদৌ, বা এই ধরনের কোনো এই মুহূর্তে নেই। ওয়ার্ল্ড ওয়াইড কোনো আমরা সংগঠন আছে কিনা? এই মুহূর্তে নেই পলিসি ফ্রেমওয়ার্কে। আমরা দেখেছি সিঙ্গাপুরে যখন মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুর কোনো পলিসি করতে চায়, তারা আমাদের কাছে হোয়াইট পেপার প্রস্তাব করে, আমরা রিভিউ করি, আমরা আমাদের ইনপুটটা জানাই। সো এইভাবে দিস ইজ দ্য নর্মাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তো এখন প্রবাসীদের ক্ষেত্রে রেমিটেন্স রিলেটেড ক্ষেত্রে যখন পলিসি হয়,
আমরা যারা এক্সচেঞ্জ হাউস দেশের বাইরে কাজ করছি, প্রবাসীদেরকে নিয়ে, প্রবাসীদের জন্য যারা কাজ করছি, আমরা অন দ্য গ্রাউন্ড রিয়ালিটি ইনফরমেশনটা দিলে পলিসি কাঠামোটা শক্ত হয়, এফেক্টিভনেসটা বাড়ে, অপারেশনাল ইমপ্লিমেন্টেশনটা খুব সহজ হবে। সেক্ষেত্রে প্রবাসীদের ওপিনিয়ন নিতে হবে। এক্সপ্যাট পলিসি ফ্রেমওয়ার্ক যখন আমরা করি, সেখানে প্রবাসীদের রিপ্রেজেন্টেশনটা থাকাটা অতীব জরুরি। ফোর্থ, আমি বলতে চাই মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অ্যান্ড মিনিস্ট্রি অফ এক্সপ্যাট্রিয়েট অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাইট একটা এগ্রিমেন্ট থাকা উচিত, যেটা খুবই জরুরি। ফ্রি অফ কস্ট আমাদের প্রবাসীরা যারা দুর্ঘটনায় কাজের সময় মারা যান, তাদের ডেড বডি ক্যারি করার জন্য ফ্রি অফ কস্ট। ইট শুড নট বি এ এয়ারলাইন স্পেসিফিক, ইট শুড বি ইন্টার মিনিস্ট্রিয়াল এগ্রিমেন্ট থাকবে, এসওপি থাকবে, ফ্রেমওয়ার্ক থাকবে, যাতে ফ্রি অফ কস্ট তাদের হিউম্যান রিমেইনটা যাতে আমরা আমাদের মাতৃভূমিতে পৌঁছাতে পারি তাদের স্বজনদের কাছে। কারণ তারা হচ্ছে রিয়েল ফাইটার, দে আর দ্য রিয়েল ফাইটার ফর দ্য ইকোনমি, ফর দ্য নেশন। তাদেরকে এতটুকু সম্মান আমাদের জানানো উচিত। আইপি বাণিজ্য, এটা একটা খুবই অ্যালার্মিং সিচুয়েশন হয়ে গেছে। আইপি বাণিজ্যটা প্রতিরোধ করার জন্য মিনিস্ট্রিয়াল ফ্রেমওয়ার্ক দরকার, যাতে প্রবাসীরা হেনস্থ না হয়, তারা যাতে ডিপ্রাইভ না হয়, তারা যাতে স্ক্যামড আপ না হয় এই আইপি বাণিজ্য থেকে। এয়ারপোর্টে বেয়ার মিনিমাম রেসপেক্ট তারা যদি পায়, তারা যদি হ্যারাসমেন্ট থেকে যদি স্টপ হয়, তাহলে তারা রেমিটেন্স পাঠাবে, দেশে যাবে, সম্মানের সাথে যাবে, আবার ফেরত আসবে, আবার কাজ করবে। তো আমি যদি সাম আপ করি, প্রবাসীরা হচ্ছে রিয়েল ফাইটার অফ দ্য ইকোনমি অফ দ্য নেশন। তারা যা চায়, তারা খুব বেসিক জিনিস চায়: রেসপেক্ট অ্যাট এয়ারপোর্ট, অ্যাফোর্ডেবল ফ্লাইট ক্যারিয়ার, অ্যাফোর্ডেবল প্রাইস, টিকিট টিকিট সিন্ডিকেশন যাতে না থাকে, তাদের হিউম্যান রিমেইন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে, তাদের হিউম্যান রিমেইন যাতে ফ্রি অফ কস্ট বাংলাদেশে পৌঁছানো যায়। আইপি আনইথিক্যাল বিজনেস যদি স্টপ করা যায়, রিপ্রেজেন্টেশন অফ এনআরবি ডায়াসপোরা অ্যাট পলিসি লেভেল, এক্সচেঞ্জ হাউসের রিপ্রেজেন্টেটিভ যদি থাকে পলিসি লেভেলে, এবং রেমিটেন্স ইনসেন্টিভ 5% যদি করা হয়, আমি মনে করি এই মুহূর্তে এগুলো যদি অ্যাড্রেস করা হয়, এটা কাভার আপ করবে একজন প্রবাসীর রিকোয়ারমেন্ট। তাহলে তারা ফর্মাল ওয়েতে রেমিটেন্স পাঠাবে, দেশের জন্য কাজ করছে, তারা আরো স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে। বিকজ এগুলো পেলে তখন সোসাইটি অ্যাট লার্জ উপকৃত হবে। আহ, থ্যাংক ইউ। অগ্রণী এক্সচেঞ্জের কোনো সংস্কার হ্যাঁ, প্রস্তাব দিবেন কিনা বা আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। সামি ভাই খুব সুন্দর করে সব পয়েন্ট গুলোই মোটামুটি বলেছে। তাতে করে যে 5% ইনসেন্টিভটা, এটা খুব জরুরি ভিত্তিতে মনে হয় ইমপ্লিমেন্ট করলে আমার মনে হয় দেশ এবং যারা রেমিটার আছেন সবার জন্য এটা ভালো ইয়ে হবে। অন্যান্য পয়েন্ট গুলোর সাথে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এখন ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের একটা সিলিং আছে। 1 কোটি পর্যন্ত প্রবাসীরা বিনিয়োগ করতে পারেন, 1 কোটির বেশি কেউ বিনিয়োগ করতে পারেন। তো এইটা রিভাইজ করা যায় কিনা, কেননা অনেকেই অনেক বেশি পরিমাণে বিনিয়োগ করতে আগ্রহী। তারা এসে আমাদের কাছে বলেন যে আহ, দেশে শুনি যে অনেক ডলারের চাহিদা আছে, কিন্তু তারপর একটা সিলিং করে রেখেছেন। এটা সরকার যদি পুনর্বিবেচনা করেন যে এটা সিলিংটা বাড়ানো যায় কিনা। তো তাতে করে আমার মনে হয় প্রবাসী অনেক পেশাজীবী আছেন যারা দেশে বিনিয়োগ করতে আরো অনেক আগ্রহী। তারা তাদের অতিরিক্ত কষ্টার্জিত অর্থ দেশে আহ, পুনরায় বিনিয়োগ করবেন। তো এই মোটামুটি আমার কাছে এই মুহূর্তে সংস্কার প্রস্তাব। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের কাছ থেকে জানতে চাইবো, মানে মানুষের মধ্যে তো নিশ্চয়ই এখন ব্যাংকের প্রতি আস্থা ফিরেছে, যে আস্থাটা কিছুদিন পূর্বে দেখছিলাম না। বাংলাদেশের যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোর উপরে নিশ্চয়ই প্রবাসীদের আস্থা ফিরেছে। জি, অনেকটাই আস্থা ফিরেছে এবং আমরা সেই লক্ষ্যেও কাজ করছি। অনেকে বিভিন্ন রকম প্রপাগান্ডা ছড়াই, তো সব মিলিয়ে ব্যাংকিং খাতে বিভিন্ন রকম গণমাধ্যমে যেরকম নেতিবাচক সংবাদ এসেছে গত কয়েক মাস যাবত, তাতে করে অনেকেই বিভ্রান্ত হয়েছে। আমার কাছে এসে বলে যে ব্যাংকে নাকি টাকা থাকছে না বা ইয়ে নাই। তো আমি সরাসরি গ্রাহককে বলি যে আপনার অ্যাকাউন্টে কত টাকা ছিল, হ্যাঁ এখন কি টাকা কমেছে? বলে যে না, এরকম কমে নাই। তো তাহলে আপনার দেখা, আপনার সাথে চলাফেরা করে কারো অ্যাকাউন্ট থেকে এরকম কি কোনো টাকা গায়েব হয়ে গেছে? তো বলে যে না, এরকম যায় না। তো তাহলে কেন এত আপনি মানে বিভ্রান্ত হচ্ছেন বা
তখন বোঝে যে না, ইনশাল্লাহ সমস্যা হবে না এরকম। তো আমরাও খুব আশাবাদী এটা, যেহেতু নতুন অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে একটা ব্যাংকিং কমিশন গঠনের মাধ্যমে ব্যাংকিং সেক্টর গুলো রিভ্যাম্প করে খুব তাড়াতাড়ি এটা নতুন করে আবার যাত্রা শুরু করবে, সব মিলিয়ে রিফর্ম শুরু হয়ে গেছে অলরেডি। এবং আমি মনে করি যে অল্প কিছুদিনের মধ্যে এটা সাস্টেনেবল হবে, এবং এবং ব্যাংকিং খাত আবার ঘুরে দাঁড়াবে, সবকিছুই আহ, খুব স্মুথলি চলবে, আমার প্রত্যাশা। সামি ভাই, সংক্ষেপে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সংক্ষেপে যদি প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলেন। প্রবাসীদের উদ্দেশ্যে, হ্যাঁ, থ্যাংক ইউ। প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। আমরা তাদের সবসময় সম্মান জানাই। আমরা আশা করি স্বাধীন বাংলাদেশ 2.0-তে আমরা যেসব প্রস্তাব করেছি প্রবাসীদের পক্ষ থেকে সেগুলো বিবেচনার হবে এবং সেগুলো ইমপ্লিমেন্টেশন হবে। সিঙ্গাপুরে প্রবাসীরা অনেক সচেতন। তারা বৈধ পথে ওভার দ্য ইয়ার্স দেখেছি যে ইন্ডিকেটরস গুলো সব পজিটিভ। বৈধ পথে তারা রেমিটেন্স পাঠাচ্ছেন, তারা দেশ করার করতে অঙ্গীকারবদ্ধ। তো আমি আশা করি যে তারা এটাই চলমান রাখবেন। এবং আমরা ব্যাংকাররা যারা এখানে আছি, ব্যাংকগুলো বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশি ব্যাংকগুলো আছে, তারা প্রবাসী বান্ধব। কোনো সমস্যা হলে, কোনো ধরনের হলে আমাদের কাছে আসার জন্য আওয়ার ডোর ইজ অলওয়েজ ওপেন টু সার্ভ ইউ দ্য বেস্ট। আমরা আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার এনশিওর করছি। ধন্যবাদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমাকে একটু সময় দিয়েছেন। আমি বিশ্বাস করি আপনাদের এই মূল্যবান কথাগুলো আমাদের প্রবাসীদের অনেক উপকারে আসবে, এবং আপনাদের যে সার্ভিস বিষয়ে যে কমিটমেন্ট, সেটি তারা বুঝতে পারবে। তো আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।